সুখ আর সুখের কবিতা। যা সুন্দর তাই অধিকার করত আমার চোখ, যা ভাবায় তাই জাগাতো আমার ভাবনা। সুন্দর কিছু দেখার অনেক পরেও আমি তা যেন দেখতে পেতাম, ছুঁয়ে ফেলতাম, ভাবতাম অনেক কিছু নিয়ে। স্কুলে যাওয়ার পর আমাকে হরণ করলো কবিতা। কি যে ভালো লাগতো কবিতা পড়তে, সুর করে পড়তে। শব্দগুলোতে জাদু আছে। কেমন করে এক লাইনের শেষের শব্দটি মিলে যায় পরের লাইনের শেষ শব্দটির সাথে, ওই মিলই যেন জাদু ছড়ায়। আর কবিরা যা বলেন তাও কি চমৎকার। কি করে তাদের মনে আসে এত সুন্দর সুন্দর ভাব, কেমন করে তা সাজিয়ে দেন শব্দে, কেমন করে দেন অমন মিল। ওই রহস্য বিভোর করে দিল 7-8 বছরের আমাকে। কবিতা কোথায় পাওয়া যায়? বাংলা পাঠ্য বইয়ে। ওই পাঠ্য বই ছিল আমার ছোটবেলার কবিতার বই। সারাটি বই অবশ্য মুখস্থ থাকতো কবিতার মতো, কিন্তু পদ্যাংশ এর পরের অংশটুকুই মন কাড়ত বেশি। আগের অংশটুকু নাম গদ্যাংশ, যেন মগজের অংশ। পদ্যাংশ হলো মনের অংশ। পাঠ্য বই ছাড়া যে আর বই আছে তা জানতাম না। কবিতা পড়ার জন্য তাই নিজের পাঠ্য বই শেষ করে অপরের ক্লাসের পাঠ্য বই পড়ে ফেলতাম। ভোর হলো, দূর খুলো, আমাদের ছোট নদী, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পরে বিভোর হয়ে যেতাম। কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, পড়তেই চোখের সামনে পুকুর আর নৌকো ভাসতে শুরু করত। ছোটকালে খুব মজার কবিতা পড়তে ভালো লাগে, আমারও লাগতো। কিন্তু যেই বয়স বাড়তে লাগলো, মজার কবিতার চেয়ে ভালো লাগতে শুরু করলো ভাবের কবিতা, সৌন্দর্যের কবিতা, কল্পনার কবিতা। কে বড় কবি? এমন প্রশ্ন উঠতো আমাদের ক্লাস 4-এ, 5-এ, 6-এ এবং আরও পরে। কাজী নজরুল ইসলাম। আমাদের সবাই প্রায় একসঙ্গে উত্তর দিত। রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলতাম, সঙ্গে বলতো আর 2-1 জন। বেশ তর্ক হতো এ নিয়ে, কে বড়, রবীন্দ্রনাথ না নজরুল, নজরুল না রবীন্দ্রনাথ। এক স্যার তার চমৎকার সমাধান দিয়ে দিলেন। তিনি বললেন, এখন মনে হবে কাজী নজরুল ইসলাম বড় কবি, বয়স বাড়লে মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বড় কবি। আমাদের মধ্যে অনেকেই বয়স না বাড়ার চেষ্টা করতে লাগলো। আমরা কয়েকজন প্রতিদিন বেশি বেশি করে বয়স বাড়াতে লাগলাম। কিন্তু ওই 2 বড় কবির কবিতা নয়, অন্য 2 জন কবির কবিতা আমার বাল্যকালকে মথিত করে দিল। এতদিন যত কবিতা পড়েছি সবই সুখের কবিতা। পড়লে মন ঝলমল করে ওঠে। তালগাছ পাখা মেলে, নদী এঁকে বেঁকে যায়, বালি চিকচিক করে, কাঠবিড়ালি পেয়ারা খায়, 3 জন মাল্লা দিন ভোর পাল্লা দেয়। কিন্তু এ কবিতা দুটি বুকের ভেতর জাগিয়ে দেয় আর পুষে রাখে সুখ। সারা পৃথিবী হয়ে ওঠে এক ফোঁটা চোখের জল, টলমল করতে থাকে, চোখের পাতা ভিজে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে। বই বন্ধ করে মুখ ঢেকে রাখি যাতে কেউ দেখতে না পায়। আবার পড়ার সময় দেখি কবিতার পাতাটি ভিজে গেছে। আমার প্রথম সুখের কবিতার নাম কাজলা দিদি। কবির নাম যতীন্দ্রমোহন বাগচি। তখনও আমার সুখের অভিজ্ঞতা হয়নি, কিন্তু কবিতাটি পড়ার পর সুখে ছেয়ে গেল সবকিছু। এত সুন্দর ছবি আর তার ভেতরে এমন সুখ আর কোথায় পাওয়া যাবে বাংলা ভাষায়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই প্রথম পংক্তিতেই আঁকা হয়ে গেল কামারগাঁয়ে নানাবাড়ির ছবি। আমাদের গায়ে বাঁশবাগান নেই, তাই মনে পড়ে বাঁশবাগানের কামারগা। দুপুরে সনসন করে হাওয়া, রাতে ঝলমল করে চাঁদ। মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই, প্রশ্ন শুনেই ধক করে ওঠে বুকটা। কোথায় সে, কোথায় সে? তার পরের ছবি অবিকল নানাবাড়ির। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। ভেসে আসে নানাবাড়ির গুড়ালেবু ঝোপের ছবি।
উঠছে জোনাকি পোকা, জ্বলছে, নিভছে, আসছে লেবুর ঘ্রাণ, মাথা লেবু পাতার সুগন্ধ। ঘুম আসছে না। সেদিন হতে দিদিরে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? কেন ডাকে না, কেন ডাকে না, কেন আঁচল দিয়ে ঢাকে মুখ? দিদি কি নেই? সুলক বলা দিদি নেই, মরে গেছে? হ্যাঁ, বুঝতে পারি মরে গেছে দিদি। তাই তো খাওয়ার সময়ও আসে না দিদি। অনেক ডাকলেও আসে না, আসবে না, আসবে না কোনো দিন। এটা বোঝার পর কি করে চেপে রাখি চোখের জল, কি করে আর পড়ি পরের লাইনগুলো? ওই ছোট্ট মেয়েটি যে প্রশ্ন করছে মাকে, সে কি বুঝতে পেরেছে দিদি নেই, কোনোদিন থাকবে না, কোনোদিন পাওয়া যাবে না তাকে বাঁশবাগানে, পুকুর ধারে, নেবুর তলে? কোনোদিন আর দিদি বলবে না সুলক? দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুয়ে গিয়ে আর পড়তে পারি না ওই কবিতা। চোখের পানিতে ভিজে যায় বইয়ের পাতা, বাঁশবাগানের মাথার উপরের চাঁদ, জোনাকির পাখা, ভুঁই চাপার শিউলি গাছের তল ভিজে যায় চোখের জলে। বুলবুলিটার চোখ টলটল করে অশ্রুর মতো, ডুকরে ওঠে বুক। অনেক রাত জেগে থাকি শুধু দিদির মুখের রূপ ভেবে ভেবে। দিদির কি সুন্দর নাম, কাজলা দিদি। চোখে তার কালো কাজল, দেখতে পাই তাকে, তার গায়ের রঙও তার কাজলের মতো কোমল। দিদি, আমি আমি তোমার সুলক শুনব। চিরকালের সুখ হয়ে বুকের ভেতর ঢুকে গেল কবিতাটি। কি সুন্দর কবিতাটির ছবিগুলো, এত সুন্দরের ভেতর এত কান্না। এই প্রথম সুখের পরই অন্য একটি বইয়ে ছাপা পেলাম আমার দ্বিতীয় সুখ, দ্বিতীয় দুঃখ। ছোট্ট বুকটি একবার দমড়ে মুচড়ে গেল। কবিতাটির নাম ছিন্ন মুকুল, কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। বলে শুনেছিলাম তার উপাধি নাকি ছন্দের জাদুকর। আমার কাছে হয়ে রইলেন দুঃখের জাদুকর। এই কবিতাটি কাজলা দিদির মতো তো সুন্দর সুন্দর ছবি ভরা নয়। কাজলা দিদিতে কথাগুলো বলেছিল একটি ছোট্ট মেয়ে। এই কবিতাটিতে কথা বলছে বোধহয় বাবা। কথাগুলো কেমন ভাবে ভরা, রূপ হয়ে তার চোখের সামনে ভাসে না, কিন্তু ভাব হয়ে বুকের ভেতরে ঢুকে। যে হারিয়ে গেছে তার কথা সোজাসুজি বলছে না বাবা, বলছে একটু ঘুরিয়ে। তার কথা না বলে বলছে তার জিনিসপত্রের কথা। এতই দুঃখ ভারী হয়ে যাবে বুকে। সবচেয়ে যে ছোট্ট পিড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে। শুরুতেই ছলাৎ করে ওঠে বুক। কেন আর কেউ পাতে না সবচেয়ে ছোট পিড়িটি? আমাদের পিড়িগুলোর কথা মনে পড়ে গেল। মা খাওয়ার সময় পাতে পিড়িগুলো গুছিয়ে রাখে খাওয়ার পরে। সবচেয়ে বড় পিড়িটা নিচে, তার উপর একটু ছোটটি, তার উপর আরো ছোটটি, সবার উপরে একরত্তি ছোট পিড়িটি। একসময় আমি বসতাম ওটিতে, এখন বসে কালাম, আবুল কালাম আজাদ। ছোট থালায় হয় না কো ভাত বাড়া। বুক চিৎকার করে, কেন? জল ভরে না ছোট্ট গেলাসেতে, কেন? তাহলে কি সে নেই যে ছিল সবচেয়ে ছোট্ট? সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে। এবার আর বোকা মনের বুঝতে বাকি থাকে না যে মরে গেছে সেই ছোট মনি। ফুল ফোটার আগেই ছিঁড়ে নিয়ে গেছে কোমল মুকুল। বুক ভরে হু হু শব্দ শুনতে পাই, বান ডাকে নোনা জলের। সে তো খুশি ছিল অল্পে, বেশি চাইতো না। পুতির মালাই তো তার কাছে ছিল হীরের হার। ছোট্ট তাই ভয় পেত ছায়াকে, বেড়ালকে, সবকিছুকে। কিন্তু সেই খুলেছে আধার ঘরের চাবি। চোখের সামনে দেখতে পেলাম অন্ধকার আর অন্ধকার ঘর। অমন ঘরে ঢুকতে কি যে ভয়। আর সে ঘরের তালা খুলে ঢুকে গেল ছোট্ট মনি। ওই অন্ধকার ঘরটি মৃত্যু। হ্যাঁ, তাই তো। বুক ভরে কান্নার কলকল। হারিয়ে গেছে বল বলা সেই বাঁশি। আঁচল খুলে হঠাৎ
স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি। আমি তখন ভিজে গেছি চোখের জলে, যে জলের দাগ এখনো লেগে আছে। এ কবিতা দুটি বুকের ভেতর চোখের জলের মতো এখনো টলমল করে, কলকল করে কান্না। আমার বুকের এক কোণে সুখ বসে আছে। ছোটবেলায় এ কবিতা দুটি দিয়েছিল আমাকে সুখের প্রথম পাঠ। সে পড়া আজও ভুলিনি আমি। ওই বাড়িটা কার? বাবা, ওই বাড়িটা কার? ওই বাড়িটা জগদীশচন্দ্র বসুর। ছোটবেলায় আমার এক পাঠ্য বইয়ে ছিল অপরের আকুল প্রশ্ন উত্তরটি। জগদীশচন্দ্র বসু, জেসি বোস, তার কথা ওই বই পড়ার অনেক আগেই জেনে গেছি আমি। রাড়িখালে সবাই তো তার কথা বলে, কেউ দেখেনি তাকে, শুধু তার নাম শুনেছে। আর শুনেছে তিনি জন্মেছিলেন আমাদের গায়ে, রাড়িখালে, ওই বাড়িটায়, যেটি এখন গাছে গাছে জঙ্গলে ঢাকা। যে বাড়ির দক্ষিণে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে কয়েকটি মেঘলা তাল গাছ। যে বাড়ির গাছপালার নিবিড় জঙ্গলের মাঝে আছে একটি পুরনো ইট খসে পড়া দালান। ওই বাড়িতে জন্মেছিলেন তিনি, ওই বাড়িতে পড়েছিল তার শিশু পা। ওই বাড়িটা তার, ওই বাড়িটা রাড়িখালে। তাই ধন্য রাড়িখাল। তাই তো তার নাম নেয় মাঠের রাখাল, ঘরের বউ, বড়রা, ছোটরা। তার নাম নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের স্কুল, স্যার জেসি বোস ইনস্টিটিউশন। ওই স্কুলে পড়ি আমরা। তার নামের ছোঁয়া লাগে আমাদের গায়ে। এক যে ছিল রাজা, শুনলে যতটুকু শিহরণ লাগে তার চেয়ে অনেক বেশি শিহরণ লাগে তার নাম শুনলে। তিনি আমাদের রূপকথার যুবরাজ। তিনি জানতেন গাছের প্রাণ আছে। তিনি প্রথম আবিষ্কার করেছেন গাছের প্রাণ আছে। গাছেরা কাঁদে যেমন কাঁদে মানুষ, গাছেরা হাসে যেমন হাসে মানুষ। একথা বলতো আমাদের গায়ের লোকেরা বিভোর হয়ে। শুনে আমরা বিভোর হয়ে যেতাম। গাছের প্রাণ আছে একথা জানতে পারেনি পৃথিবীর আর কেউ। সবার আগে জেনেছেন যিনি, তার জন্ম হয়েছিল আমাদের গায়ে। কিরকম একটা শিহরণ, পুলক, ঘুর যে বয়ে যেত শরীর মনের শিরা উপশিরা বেয়ে। গাছ কাঁদে। কতদিন যে তাকিয়ে থেকেছি গাছের কাঁদো কাঁদো মুখ দেখার জন্যে। মাঝরাতে কান পেতে থেকেছি গাছের কান্না শোনার জন্য। মনে হতো এই বুঝি কেঁদে উঠল দাদার কবরের করিফুল গাছের ঝোপটি। গাছের খিলখিল হাসি শোনার জন্য ঘোরাফেরা করেছি কত দিন, কত গাছের চারপাশে। আমাদের গ্রাম ভালোবাসত তাকে। তাকে নিয়ে কত গর্ব আর গৌরব আমাদের গ্রামের। তার ব্যর্থতায় দুঃখ পেত আমাদের গ্রাম। আমাদের গ্রামের এই দুঃখ কতদিন প্রকাশ পেয়েছে কতজনের মুখে। ওই যে যন্ত্রটা, যার চাবি ঘোরালে দূর থেকে ভেসে আসে গান, যার কোনো তার নেই, যেটি 7 বিস্ময়ের একটি, সেটিও নাকি আবিষ্কার করেছিলেন জগদীশ বসু। আমাদের গায়ের সবাই বিশ্বাস করত রেডিওর আবিষ্কারক জগদীশ বসু। ওই বাড়িটা যার। মার্কনিকে সাহেবেরা ষড়যন্ত্র করে রেডিওর আবিষ্কার বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, একজন আমাকে বলেছিল জগদীশ বসু যখন বিলেতে দেখিয়েছিলেন তার যন্ত্র, তখন মার্কনি চুরি করে নিয়ে যায় তার যন্ত্র, বানিয়ে ফেলে রেডিও। তাই তো জগদীশচন্দ্র বসুকে রেডিওর আবিষ্কারক বলা হয় না। শুনে কষ্টে ভরে যেত মন। পূবে পশ্চিমে লম্বা আমাদের গ্রামটি। একেবারে পশ্চিমে কাঠের পুল, একেবারে পূবে জগদীশচন্দ্র বসুর অরণ্য বাড়ি। আমাদের বাড়ি থেকে নেমে হালট পেরিয়ে উঠি জেলা বোর্ডের সড়কে। ক্ষেতের থেকে একটু উঁচু আর আলের থেকে একটু নিচু হওয়া এ সড়ক। ভাগ্যকুল থেকে শ্রীনগরে বা শ্রীনগর থেকে ভাগ্যকুলে চলে গেছে। সড়কে উঠি পূব দিকে হাঁটতে হয়, শুক্রবার ছাড়া স্কুলে যাওয়ার জন্য। 5 মিনিট দৌড় হাঁটলেই বিবির পুকুর আর প্রাইমারি স্কুল। সড়কটা বেঁকে গেল প্রাইমারি স্কুলের উত্তর দিয়ে, গেল একটু পূবে, তারপর আবার উত্তর, তারপর আবার পূব দিকে। এবার হাঁটো 5-7 মিনিট। একটু দাঁড়িয়ে উত্তর দিকে তাকিয়ে দেখো বিষ্ণুবাবু স্নান করছেন কিনা। তাকে দেখা যাচ্ছে ঘাটে, তাহলে দৌড় দাও, স্কুলের সময় হয়ে গেছে। 1 মিনিট পরেই আমাদের স্কুল।
দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমাদের লম্বা স্কুল, গেটে নাম লেখা স্যার জে.সি. বুশ ইনস্টিটিউশন। আর একটু হেঁটে গেলেই রামকৃষ্ণ মিশন, সেখানে পাওয়া যাবে বিদ্যাসাগরের মতো বঙ্কিমবাবুকে। আর একটু গেলেই জগদীশচন্দ্র বসুর বাড়ি। দাঁড়িয়ে আছে তাল গাছ, হাজার গাছে ভরাট হয়ে বাড়িটি, একটু ছোটখাটো সুন্দরবন। আমাদের স্কুলে হেড স্যারের ঘরে পশ্চিম দেয়ালে টাঙানো ছিল তার একটি ছবি, ঠিক যেমন হলে কোনো একজনকে মনে হতে পারে জগদীশচন্দ্র বসু, ঠিক তেমন ছবিটি। অত সুন্দর ছবি আমি আর দেখিনি। দেবদূতের মতো মুখ, চোখে গোল চশমা, মাথার মাঝখানে সিথি কাটা। মাঝখানের ওই সিথিটা আমাকে আকর্ষণ করেছিল খুব। একদিন আমি নিজের চুলিত সিথি করেছিলাম মাঝখানে। একটি সোনালি ফ্রেমের হালকা চশমাও ছিল বাড়িতে। মাঝ সিথি কেটে চশমা পরে বারবার দেখেছিলাম নিজেকে, আর মনে মনে মিলিয়ে নিয়েছিলাম হেড স্যারের ঘরের পশ্চিম দেয়ালের ছবিটির সাথে। কতদিন উকি দিয়েছি হেড স্যারের ঘরের ছবিটি দেখার জন্যে। যারা বড় হয়ে বড় হবে তাদের ছোটবেলায় নাকি বড় হবার অনেক ইশারা দেখা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার পথে হাঁটতে হাঁটতে মাইলপোস্টগুলো দেখে শিখে ফেলেছিলেন 1, 2। রবীন্দ্রনাথ পিঁপড়ের কান্না নিয়ে কবিতা লিখেছিলেন ছোটবেলায়। আর জগদীশচন্দ্র বসু, আমাদের একটি বইয়ে ছিল, ছোটবেলায় চিরুনি শব্দের অর্থ করেছিলেন ফারুনি। পরে শিউরে উঠেছিলাম, কি বুদ্ধি তার! এত ছোটবেলায় বইয়ে নেই, অথচ নিজেই করতে পারতেন শব্দের অর্থ। আমার তখন ধারণা ছিল সমস্ত কথার অর্থ লেখা আছে বইয়ে। আগে বই পড়ে জেনে নিতে হবে শব্দের অর্থ, তারপর বলতে হবে। কোনো বইতে লেখা নেই, অর্থ করা নেই, নিজে নিজে কি করে করতে পারি অর্থ? কিন্তু জগদীশচন্দ্র বসু, যিনি জন্ম নিয়েছিলেন আমাদের গ্রামের ওই বাড়িতে, যে বাড়িতে দূর থেকে দেখা যায় তাল গাছ, তিনি অর্থ করতে পারতেন নিজে নিজে। তাই তো তিনি এত বড়। গাছের কান্না শুনেন। আমাদের বাড়ির পূব কোণায় ঝিক্কা গাছটি দেখলেই মনে পড়তো জগদীশ বসুকে। বেশ মোটা সোটা গাছটি, কিন্তু নরম বিবি। একটু টান দিলেই তার মোটা মোটা ডাল ভেঙে পড়ে, নখ দিয়ে আঁচড় দিলে কেটে যায় তার বাকল। দর দর করে ঝরতে থাকে তার অশ্রু। মনে হয় দুঃখে বেদনায় নীরবে কেঁদে যাচ্ছে ঝিক্কা গাছ। তার ওই চোখের জল বেরিয়ে একসময় মোমের মতো জমে যায়। নখ দিয়ে খুঁড়তে ভালো লাগে। জগদীশ বসুতে বাড়িতে কি ছিল ঝিক্কা গাছ? তিনি কি ওই গাছের গায়ে আঁচড় কেটেই প্রথম বুঝেছিলেন যে গাছের প্রাণ আছে, গাছ কাঁদে? তিনি গাছ ভালোবাসতেন বলেই কি তার বাড়িকে জড়িয়ে ধরে আছে মাদার, তাল, লেবু, কলার নাম না জানা গাছগণ? সবচেয়ে যে ছোট পিরিখানি, যে বছর পদ্মায় খুব ইলিশ হয়, পদ্মা যেবার ফেঁপে ওঠে তেল ভরা ইলিশে, সে বছরই বর্ষার শেষ দিকে ভয়াবহভাবে ঘটে ঘটনাটি। ঘটে কম বেশি প্রতিবারই, কিন্তু বেশি ইলিশের বছরে বেশি ভয়াবহ রূপে ঘটে। সময়টা তখন সাধারণত হয় আশ্বিন কার্তিক মাস। আমাদের গ্রামে পানি প্রায় শুকিয়ে আসে, সড়ক দেখা দেয়, একটু আধটু অস পড়তে শুরু করে। এমন সময় হঠাৎ শোনা যায় জসিল দিয়ে কেউ বমি করেছে। বমি করেছে দুজন কান্দিপাড়ায়, বাগড়ায় বমি করেছে কয়েকজন, কামারগাঁয়ে মারা গেছে দুজন, ভাগ্যকুলের জেলেপাড়ায় কান্নার সুর পড়ে গেছে। কলেরা দেখা দিয়েছে। পদার তীর দিয়ে দৌড়ে যাচ্ছে ওরা বেবি, সাদা শাড়ি পরে, চুল ছড়িয়ে, কখনো খিলখিল করে হাসতে হাসতে, ডুকরে কেঁদে কেঁদে, কখনো তার হাসিতে নৌকোর মধ্যেই বমি করে ফেলেছে পদ্মা নদীর মাঝি। পেটে দুহাত চেপে বসে পড়েছে ধান কাটারত চাষি। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ঢলে পড়েছে মৃত্যুর কুলে। কলেরা দেখা দিলে গ্রামগুলো নিঝুম হয়ে ওঠে। এপাড়া ওপাড়া থেকে ভেসে আসে হঠাৎ চিৎকার আর করুণ বিলাপের সুর। কুকুরগুলো খুব কাঁদে।
কোরআনের সূরা পড়ার আর জিকিরের ভয়াবহ শব্দ শোনা যায়। শিউরে ওঠে সারা গ্রাম, গ্রামের শিশুরা, যুবকেরা, মেয়েরা, বুড়োরা। আমাদের গায়ে কখনো কলেরা হয়নি। প্রতি বছরই কলেরা হয় জসিলদিয়ায়, কান্দিপাড়ায়, ভাগ্যকুল, কামারগা, বাগড়ায়। বাগড়ায় কলেরা দেখা দিছে। কান্দিপাড়ায় 2 দিনে 7 জনের কলেরা হইছে, 6 জন মইরা গেছে। ভাগ্যকুলও দেখা দিছে কাইল। কলেরা হওয়ার কথা শুনি আর ভয়ে কুঁকড়ে যাই। কলেরা তো শুধু অসুখ নয়, তা শুধু মৃত্যু নিয়ে আসে না, নিয়ে আসে এক অলৌকিক ভয়। ওই ভয় রক্ত নালীতে বরফের মতো জমিয়ে ফেলে রক্ত, বুড়ুর বাড়িয়ে দেয় ভয়। কালার মা, নাইবেলের বাপ, পশুর দাদি, করিমের চাচার মতো বুড়োদের মুখ থেকে বেরিয়ে আসে ফিসফিসে আলাপ। ওই আলাপ শুনে ভয়ে জমে যাই আমি, জমে যায় আমার বয়সের অন্যরা। ওই বুড়োরা জানে না পৃথিবী গোল না চ্যাপ্টা, জানে না পৃথিবী ঘুরে না থেমে আছে। তারা জানে না কেন অসুখ হয়, কলেরা হয়। বুড়োরা বলে এক দেবীর কথা, অলা বিবির কথা। ওই বিবি যেখান দিয়ে যায়, যেখানে খসে পড়ে তার আঁচল, তার চুল ওড়ে যেখানে, সেখানেই কলেরা দেখা দেয়। বুড়োরা বলা বলি করতে থাকে তাদের কুসংস্কার, কালো সব স্বপ্নের কথা। তবে তারা কেউ আগে স্বপ্নের কথা বলে না, বলে মৃত্যুর মতো নিষ্ঠুর ঘটনা ঘটে যাওয়ার পর। আমি শুনি আর কুঁকড়ে যাই। আপার হাত ধরি, ছোট ভাইটিকে জড়িয়ে ধরি, ঘরের ছঞ্চায় যাই না, পুকুর পাড়ে যাই না, দুপুরে ঘর থেকে বেরোই না, গাব গাছের ছায়ায় যাই না। সে বছর কার্তিক শেষ হয়ে গেছে, অঘ্রাণ শুরু হয়েছে। রোদ অনেক ঠান্ডা হয়ে গেছে আগের থেকে, কুয়াশা পড়তে শুরু করেছে। পানি সরে গেছে উত্তরের সড়ক থেকে। খেতে ধান পেকে সোনার চেলির মতো বিছিয়ে আছে। নলা মাছের খুব লাফ শোনা যায় পুপ পুকুরে। আমার পরীক্ষা হয়ে গেছে, 13.5 বছরের আমি তখন। সন্ধ্যার ঘণ্টাখানেক পর হঠাৎ পুবপাড়া থেকে ভেসে এলো উচ্চ চিৎকারের শব্দ। খান খান হয়ে গেল অঘ্রাণের সন্ধ্যার অন্ধকার আর অসের আস্তরণ। কয়েকজন রমণীর বেকুল বিলাপের সুর আমাদের গ্রামের কলজে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে পড়তে লাগলো। কান্না শুনেই আমরা শিউরে উঠলাম। আমাদের পাড়া থেকে নাইবেলের বাপ উঁচু স্বরে চিৎকার করে প্রশ্ন করলো, কি হইছে, কাঁদছো কেন? পোপপাড়া থেকে কে যেন জবাব দিল, কলেরা, বাসি মইরা গেছে। সুরগোল পড়ে গেল চারদিকে। এ পাড়া থেকে ডাক, ও পাড়া থেকে ডাক, পুবপাড়া থেকে ভেসে আসছে বাঁশির মায়ের আর বোনের কান্না। আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা গ্রামে। আমরা 3 ভাই 1 বোন দৌড়ে ঢুকলাম ঘরের কেবিনে। হারিকেনের আলোটা কেমন ভয় ছড়াতে লাগলো। কান্না ভেসে আসতে লাগলো পুবপাড়া থেকে। মনে হলো আমাদের গ্রামটা যেন হঠাৎ খুব অন্ধকার হয়ে গেছে। সূর্য আর উঠবে না আমাদের গ্রামে। সে রাতে কি ঘুমিয়েছিলাম? এক কাঁথার ভেতরে আমরা 4 ভাই বোনের মা, কেবিনের ওই দিকে বাবা। ঘুমে না ঘুমে সারা রাত কান্না শুনে আর ওলা বিবির ছড়ানো চুল ও আঁচলের কথা ভেবে সকাল হলো। পোপপাড়ায় বাঁশিদের বাড়িতে তখন কান্না থেমে গেছে। বাঁশির মরণে কান্নার জন্য ছিল তার মা আর বোন, কিন্তু ওই রাতেই কলেরা হয়ে ভোরের দিকে মারা গেছে বাঁশির মা। একটা বোন আর কত কাঁদবে? এক ঘরে কলেরায় মারা গেছে 2 জন, খবর ছড়িয়ে পড়ল। আমরা ঘর থেকে বেরোই না। একটু পরেই খবর এলো বাঁশিদের পাশের বাড়ির ফেলুখার কলেরা হয়েছে। খবর এলো কলেরা দেখা দিয়েছে জোলাবাড়িতে, মারা গেছে কয়েকজনের বমি চলছে।
কলেরা দেখা দিয়েছে পশ্চিম পাড়ায়। সকাল 10টা বাজতে না বাজতেই জানা গেল আমাদের সারা গ্রাম কলেরার দখলে। মরে গেছে 5-6 জন। স্তব্ধ হয়ে গেল গ্রামটা। হঠাৎ জিকিরের শব্দ শোনা গেল। কয়েকজন মৌলবী কোরআন হাতে দৌড়ে যাচ্ছেন পূব পাড়া থেকে পশ্চিম পাড়ায়। ছুটে যাচ্ছেন ঘরের পেছন দিয়ে, গাছতলা দিয়ে, পানি পেরিয়ে হালটে উঠছেন, দৌড়ে ঢুকছেন কোনো বাড়িতে, আবার মাঠে নেমে যাচ্ছেন। জুড়ে জুড়ে পড়ছেন দোয়া দুরুদ। তাদের গলা থেকে বেরিয়ে আসছে শব্দ এত ভয়ঙ্কর তার উচ্চারণ যে চোখ বন্ধ করে কুঁকড়ে রইলাম কেবিনের এক কোনায়। কে একজন বাড়ি বাড়ি রটিয়ে দিয়ে গেল কোরআন খতম পড়ানো হবে গ্রামে। তারা বলে খতমে সাফা। অনেক মৌলবী মৃধা বাড়িতে কোরআন খুলে সুর করে পড়তে লাগলেন। জিকিরের শব্দ উঠতে লাগলো গ্রামের এদিকে ওদিকে। দুপুরের কাছাকাছি ঘর থেকে বেরিয়ে আমি উত্তর দিকে এসে দাঁড়ালাম। কালাম, আমার 3 বছরের ছোট ভাই, জড়িয়ে ধরে আছে হাত। ও খুব ভয় পেয়ে গেছে। খুব ভয় পেয়ে গেছি আমি। দিনের বেলায় গ্রামের দিকে তাকিয়ে আমার ভয় ধরে গেল। মনে হলো আমি যেন দাঁড়িয়ে আছি অচেনা অন্ধকার এক দেশে। তার এ পথে ওরে কার যেন আঁচল। জঙ্গলের পাশে শোনা যায় তার খিলখিল হাসির শব্দ। তার কয়েকটা চুল যেন খসে পড়ে আছে আমাদের উঠানে। সে দ্রুত হেঁটে যাচ্ছে, আর পায়ের ছাপ পড়ছে সড়কের নরম মাটিতে। শির শির করে শরীরের সমস্ত রুম খারিয়ে গেল। এখনই কি বমি করে ফেলবো আমি? বমি করে ফেলবে কালাম, বমি করে ফেলবে মা। যার কলেরা হচ্ছে সেই মরে যাচ্ছে কেন? অন্য অসুখে তো এমন হয় না, এত তাড়াতাড়ি মরে যায় না। ডাক্তার আনে না কেন কেউ? জিকিরেই ভালো হবে অসুখ, ভালো তো হচ্ছে না। ডাক্তার আছে তো একজন ভাগ্যকুলে, তাকে আনার টাকা পয়সা আছে কজনের? বাসীদের টাকা নেই, জোলাদের টাকা নেই, আর ডাকলেই ডাক্তার আসে না। শুয়োরের চামড়ার মতো যেন দিনটা ঝুলে আছে। কি ভারী, নড়ে না। রোদকে অন্ধকার মনে হয়। দুপুরে সন্ধ্যা নেমেছে আমাদের গায়ে। থেকে থেকে ভেসে আসে বুক ফাটা কান্নার শব্দ, ভয়ঙ্কর জিকিরের শব্দ। মসজিদ থেকে শুধু লোকজন নিয়ে আসছে আর দিয়ে আসছে মুর্দা নামানোর খাট। জানাজার শব্দ ভেসে আসে শুধু। আমার ভেতরটা শুকিয়ে গেছে। ছোট বোনটি খুব আনমনা হয়ে গেছে। পুতুল আর বউ রেখে ও মাঝে মাঝে সূরা পড়ে। তার চেয়ে যে ছোট ভাইটি, সে সব দুষ্টুমি ভুলে নিথর হয়ে গেছে। সবচেয়ে নিথর হয়েছে কালাম, সবচেয়ে ছোট ভাই, যে আমাদের 3 বছর বয়স। সারাক্ষণ শুধু কথা বলার নেশা। সেও কথা ভুলে গেছে। সন্ধ্যার পর মনে হলো আমাদের গ্রামটি একটা নীরব দুজক হয়ে গেছে। মাঝে মাঝে করুণ সুরে কাঁদে কুকুরগুলো। আর সে কি জিকির, কি ভয়ানক জিকিরের শব্দ! উত্তর দিক থেকে আসে পূব দিক থেকে। কিছুক্ষণ চুপচাপ, আবার ভয়ঙ্কর সে শব্দ বুক ভেঙে দিয়ে আসে দক্ষিণ দিক থেকে। ওই লোকগুলো যেন জিকির পরে তাড়িয়ে দেবে দুষ্টু কলেরা দেবীকে। ঘরের কেবিনে ওদিকে বাবা, এদিকে মা, আর আমরা 4 জন। বড় বাবাকে মনে পড়ল। সে রাজবাড়ি, সেখানে তেমন নেই। ভয় শুধু আমাদের গ্রামে। ভয়ে ঝিমুতে ঝিমুতে ঘুমিয়ে পড়ি আমরা কজন। পরের দিন ভোরে শোনা গেল মারা গেছে আরো কয়েকজন, পশ্চিম পাড়ায়, পূব পাড়ায়, জোলাবাড়িতে। মৃধাবাড়িতে 10টার দিকে কোরআন পড়তে পড়তে বমি করে দিল একজন। ডাক্তার ডাকার সময় পাওয়া গেল না। কি নিঝুম লাগছে চারদিক। বাড়ির উত্তর দিকে সড়কটা যেন দেখতে পাচ্ছে না। সড়কের পরে মাঝে বাড়িটা যেন ঢেকে গেছে অন্ধকারে। কালাম আমার হাত ধরে থাকে সারাক্ষণ, কেমন করে তাকায়, ডর করে আমার। কালাম বলে,
ওর দিকে যে কান্না পায় আমার হচ্ছে ডোর করে। দুপুরের পরে আমাদের বাড়ির দক্ষিণ ভিটের ছোট ছেলেটি বমি করে দিল, কালামের বয়সের। চিৎকার শুরু হলো, অনেক দরুদ পড়া হলো, ডাক্তার আনতে ছুটল ওর বাবা। কিন্তু ডাক্তার আসার আগেই সে মারা গেল। আমাদের বাড়ির ভেতর ঢুকে গেছে কলেরা। জানাজার শব্দ, দরুদের শব্দ, কফিনের খসখসে কাপড়, কান্নার করুণ সুর, গোসল করানোর খাট ঘিরে আছে আমাদের। ওই তো লাশ নিয়ে গেল ওর। আমরা কাঁদছি সবাই, কালামও কাঁদছে। সন্ধ্যার পর কেবিনে আবার আমরা সবাই বমি বমি ভাব হলে চেপে থাকি, ঘুমিয়ে পড়ি হয়তো কিছুটা। মধ্যরাতে কালাম কেঁদে উঠল, মা আমার বমি আহে। লাফিয়ে উঠলাম আমরা। কালাম বমি করে দিল মায়ের কোলে। ঢং ঢং করে যদুবাবুর বাড়ির ঘড়িতে 12টা বাজলো। 13 বছরের আমি, বুক ভরা সাহস, জানলা খুলে দেখি বাইরে জমাট অন্ধকার। বাবা চলেন ডাক্তার ডাক্তার আনি। আমি কাঁদতে কাঁদতে বললাম। বাবা কেমন দ্বিধা জড়িত, যেন কিছুই ঠিক করতে পারছেন না। এই এত রাইতে কই থেকে ডাক্তার আনুম, বাবা বললেন। আর ওই কথাটির জন্য আমি বাবাকে মনে মনে কোনোদিন ক্ষমা করতে পারিনি। চলেন ভাইকে কুল, চলেন ডাক্তার আনি। আমি কাঁদতে থাকি। আমি তো তখন 8-এ পড়ি, শতকরা 80 নম্বরের বেশি পাই। আমি কি জানি না কলেরা হলে স্যালাইন ছাড়া চলে না? কলেরা কোনো দোয়া দুরুদ মানে না, জিকির মানে না। চলেন ভাইকে কুল যাই, ডাক্তার আনি। কিন্তু বাবা চুপ করে থাকেন। মা কালামকে কোলে নিয়ে বসে আছে, নুনের পানি মুখে দিচ্ছে মাঝে মাঝে। কাঁদছে বাদল, নাজু, কাঁদছি আমি। নারী দেখছি কালামের, মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ওর নারী। আবার বমি করে দিল কালাম, পায়খানা করলো মায়ের কোলে। তখন অনেক রাত, ভোর হতে অনেক বাকি, ডাক্তার আসার অনেক দেরি। এতক্ষণ কি বাঁচবে কালাম? কিন্তু কালাম তখন কথা বলা শুরু করেছে। মা আমার লেগে বড় ডাক্তারটা আইন, আমি বাঁচুম, কালাম বলছে। মা কেঁদে দিচ্ছে, হ বড় ডাক্তাররে আনুম। আমি হাত ধরে বসে আছি কালামের, কাঁদছি সবাই। আমি দাদার কোলে যাবো। আমি ওকে কোলে তুলে নিলাম। সবাই বসে আছে ওকে ঘিরে, কেমন নীরব, নিথর, ঠান্ডা হয়ে যাচ্ছে ও। তবুও কথা বলছে মাঝে মাঝে। বড় ডাক্তার আনলে আমি মরুম না মা। আবার বমি করলো। চোখ বন্ধ হয়ে আসছে কালামের। বড় ডাক্তার দেখতে খুব সুন্দর, হে আইলে বাছুম। এভাবে ভোর হয়ে এলো। তখনও কালাম কথা বলতে পারে, সে বেঁচে থাকার কথা বলছে। বাবা ভোর হতে না হতেই ছুটলেন ভাগ্যকুল, যেতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে, আসতে লাগবে তার চেয়ে বেশি। বড় ডাক্তার তাড়াতাড়ি হাঁটতে পারে না, কিন্তু 2 ঘন্টার মধ্যেও বাবা ফিরলেন না। বড় ডাক্তারকে কি পাননি? পেলে তো চলে আসতেন এর মধ্যে। কালাম এখন আর কথা বলে না, চুপ করে গেছে। আমরা চিৎকার করে কাঁদছি। কালামের নাড়ি চলছে না, ঠান্ডা হয়ে গেছে, সে কথা বলছে না, চোখ বন্ধ হয়ে গেছে। বুক ফাটা চিৎকার দিল মা। চিৎকারে আমার বুক ফেটে গেল। কালাম মরে গেছে। তবু সে আবার বেঁচে উঠবে না যদি এখন এসে হাজির হয় ওর সুন্দর বড় ডাক্তার। দেখি বাবা বড় ডাক্তার নয়, বাজারের হোমিওপ্যাথির ডাক্তারটিকে নিয়ে এসেছেন। ওই ডাক্তারের ওষুধে তো মাথা ধরাও যায় না। খুব রাগ ধরল বাবার ওপর। সেই নারী ধরে বলল যে
কালাম মরে গেছে। আমরা তো আগেই জানি মরে গেছে কালাম, নইলে সে তো কথা বলতো, তার হাত তার শরীর এমন ঠান্ডা হতো না। বড় ডাক্তার আসেনি বলেই তো মরে গেল আমাদের যে সবচেয়ে ছোট কালাম। আজ অগ্রহায়ণের 6 তারিখ। কালামের বয়স 3 বছর 2 মাস। তার বয়স আর বাড়বে না। বাঁচতে চেয়ে চেয়ে সে ঘুমিয়ে পড়েছে। আমরা আষ্টে পড়ছি ওর ওপর, কিন্তু ও তো নড়ে না, কথা বলে না, দাদা বলে না, মা বলে না। কালাম চোখ খুলে না। কেবিনে নিজের বালিশে মাথা রেখে কালাম ঘুমিয়ে আছে। এ বালিশে কালাম আর ঘুমাবে না। কেবিনে আর তাকে পাওয়া যাবে না। সে এমন ভাবে আগে কখনো ঘুমোয়নি। ঘুমানোর সময় কতদিন আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখেছি। ও কখনো এমন ভাবে ঘুমোয়নি। ওর তো ঠোঁট নড়তো ঘুমানোর সময়, ওর তো চোখের পাতা কাঁপতো ঘুমানোর সময়, ওর তো হাতের আঙুল নড়তো ঘুমানোর সময়। এখন যে কিছুই নড়ে না। না, ওকে গোসল করাতে দেব না, ওকে কাফন পরাতে দেব না, ওর জানাজা পরাতে দেব না। বারবার ছুঁয়ে দেখছি ওর আঙুল, ঠোঁটে হাত বুলোচ্ছি, ডাকছি, কালাম, কালাম। মা কাঁদছে, নাজুক কাঁদছে, বাদল কাঁদছে, বাবা কাঁদছে, বাড়ির অন্যরা কাঁদছে। না, ওকে কাফন পরাতে দেব না, ওকে কাফন পরাতে দেব না, ওকে কাফন পরাতে দেব না। কিন্তু ওকে গোসল করানো হলো। ঠান্ডা পানিতে একটুও কাঁপলো না কালাম, শুধু একটু শক্ত আর নীল হলো। কাফন পরানো হলো। ধবধবে কাপড়ে মোড়কের মতো বাঁধা হলো কালামকে। কালাম ওই কাফনের ভেতরে। আমাকে আর দাদা বলে ডাকবে না। উত্তর পশ্চিম কোলায় খোঁড়া হলো ছোট্ট কবর, এক মুঠো কবর নামিয়ে দেওয়া হলো। মনে হলো ঝাঁপিয়ে পড়ি, ওর সাথে বাস করি ওই কবরে। ও যে খুব ভয় পাবে। এ কোলায় সন্ধ্যায় আসতে কারো সাহস হয় না। কালাম কি করে থাকবে একা ওখানে? কিন্তু আস্তে আস্তে মাটি জমতে লাগলো কালামের লাশের ওপর। কালাম, কালাম। সব শূন্য হয়ে গেল। এই তো একুলায় কয়েকদিন আগে আমরা বনেছিলাম মরিচের চারা। কালাম নিজ হাতে লাগিয়েছিল ওই চারাটি। ঝলমল করছে চারাটি, কিন্তু কালাম নেই। উত্তরে নেই, পশ্চিমে নেই, ঘরে নেই, কেবিনে নেই, খেজুর গাছের তলায় নেই, ডালিম তলায় নেই, রাতে বিছানায় নেই, খাওয়ার সময় নেই। আমাকে ডাকে না আর দাদা। কি সুন্দর কথা বলতো কালাম। কালাম আর কথা বলে না। আমার হাত ধরে খিলখিল করে ওঠে না। নিজের পিড়িটা বুকে করে নামায় না। খেজুর ডালের ঘোড়া দৌড়োয় না। রাতে ওকে হাত বাড়িয়ে ছুতে গিয়ে দেখি কালাম নেই। আমাদের ঘরটি অন্ধকার হয়ে গেল। সকালের খাওয়া বিকেলে, আর দুপুরের খাওয়া রাতে। মা তো খাওয়াই ভুলে গেল। যেদিকে তাকাই দেখি অন্ধকার। তার ভেতরে যেন ঝিলিক দিয়ে ওঠে কালামের মুখ, যেন ওর কথা শুনতে পাই। পরীক্ষার ফল বেরোবে, তাতে কোনো আগ্রহ নেই। সারাদিন ঘুরি ওর কবরের পাশে, মাটি নাড়ি, চোখ ঝাঁপিয়ে বেরোয় শিশুর মতো সরল জল। মনে মনে বলি, কালাম, কালাম, তুমি এত ভরে রেখেছিল কেন সবকিছু? কেন সবকিছু এত শূন্য করে দিলে? তুমি আবার আসো, তোমার জন্য সুন্দর বড় ডাক্তারকে নিয়ে আসবো। কালাম, তুমি আসো। তোমাকে দেখতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তুমি কি করে থাকো মাটির নিচে?
মাটি খুঁড়ে তোমাকে আমি জড়িয়ে ধরব। যদি তুমি বেঁচে থাকতে তবে তোমার বয়স হতো এখন 27। তুমি নেই, তাই তোমার বয়স এখনো 3 বছর 2 মাস। কালাম, আবুল কালাম আজাদ। তোমার নামের শেষ অংশ তো এখন আমার নামের অংশ। আমার চোখ অন্ধ হয়ে আসছে 24 বছর আগের বোবা চলে। গলা ফুলে উঠছে ঠিক সেদিনের মতো, ছই অঘ্রাণের মতো, যেদিন তুমি চলে গেলে। তুমি আজও আছো আমার চোখের তারায়, বুকের বা পাশে। গ্রামের মৃত্যু। গ্রাম মরে যাচ্ছে, গ্রামেরা মরে যাচ্ছে, মরে যাচ্ছে রাড়িখাল। ছিল সে একটি মিষ্টি মেয়ের মতো, খুব রূপসী, চাঁদের মতো। কোন মরকে ধরল তাকে, তার চোখ বসে যাচ্ছে কালচে দাগ চোখের চারপাশে। সে গুলগাল তাজা মুখটি নেই, কেমন শুকনো, এখনই ঢলে পড়ে যাবে যেন। গ্রাম মরে যাচ্ছে, মরে যাচ্ছে রাড়িখাল। তার বুকের ভেতর কোন অসুখ বাঁধল বাসা, খুঁটে খুঁটে কুড়ে কুড়ে খাচ্ছে তাকে কোন অসুখ। সে কি একেবারে মরে যাবে, ঢুকবে কবরে? তাকে ঘিরে রাতভর চিৎকার করবে কয়েকটা লালচে শেয়াল। এখন তো আমরা শহরে থেকে গ্রামের গান গাই, ছবিতে দেখি গ্রাম, রাজপথে গাই ভাটিয়ালি, প্রেক্ষাগারে বেজে ওঠে ভাওয়াইয়া। পালিয়ে আসি গ্রাম থেকে, আমাদের গ্রাম থেকে পালিয়ে এসেছে অনেকে, পালিয়ে এসেছি আমি। ওই গ্রাম স্বপ্নে দেখি, লাউডোগার উষ্ণি ফুল ঝিলিক দেয় স্বপ্নে, কিন্তু ফেরার পথ নেই। আমাদের পাড়াটা এখন জঙ্গল। 20 বছর আগেও তো কলকল করতো পাড়াটা, এখন জঙ্গল। শেয়াল আর সাপ চমৎকার মিলেমিশে থাকে আমাদের পাড়ার বনে। সড়কের উত্তরে মাছি বাড়িটা ছিল ঝলমলে। ওদের পুকুরের বাঁধানো ঘাটে ভিড় লেগে থাকতো দুপুর থেকে সন্ধে পর্যন্ত। এখন সে ঘাটি নেই, কবরের মতো করুণ দেখায় মাঝি বাড়িটাকে। আমাদের বাড়িটা এখন কালচে জঙ্গলে ছেয়ে গেছে, অনেকগুলো নতুন গাছ হয়েছে। উত্তর দিকটা ছোট্ট বনের মতো দেখায়। আমাদের ঘরটা একজন বরুর মতো হেলে আছে, পুকুর ভরা কচুরিপানা। আগে আয়নার মতো চকচক করতো পুকুর, গোবরের নিয়ে কোনো উঠানটু ফকফক করতো হাতের তালুর মতো। এখন সেখানে জঙ্গল। প্রতিটি গাছ আর লতা এখন বলে যে গ্রাম মরে যাচ্ছে, গ্রাম মরে যাচ্ছে, পৃথিবীতে গ্রাম আর থাকবে না। উত্তরের সড়কটা খুব উঁচু ছিল না, মসৃণ ছিল না, মাঠ থেকে একটু উঁচু ছিল। ওই সড়ক দিয়ে হেঁটে যেত হাজার হাজার মানুষ, যেত গরু, ছোট্ট বাছুরগুলো লাফিয়ে লাফিয়ে যেত। সড়ক পেরিয়ে বিলে নিয়ে ঘাস খাইয়ে আনা হতো গরুগুলোকে। গ্রামের সড়ক মানেই তো হাঁটা, মাঝে মাঝে সাইকেল। পণ্ডিতবাবু খালি গায়ে তার নাদুস নদুস শরীর দুলিয়ে সড়ক দিয়ে হেঁটে যেতেন ভাগ্যকুল। ফিরে আসতেন বিকেলে, লাল গামছায় কত কি বেঁধে, হলুদ কলার কাদিটা থাকতো বা হাতে। বিষ্ণুবাবু যেতেন কালো চকচকে পামসু পরে। উত্তর কামারগার মনীষ সাহেব প্রত্যেক সকালে সাইকেল চালিয়ে যেতেন শ্রীনগর, ফিরতেন সন্ধে। বাহুতে পেতল আর অ্যালুমিনিয়ামের থালা বাসন পাতিল নিয়ে যেত ভাঙাড়িওয়ালারা। দৌড়ে দৌড়ে হাঁটতো তারা। গুড়ওয়ালা যেত মাথায় গুড় নিয়ে। ওই তো শ্রীনগর, 3.5 মাইল, যেতে আর কতক্ষণ লাগে। পালকিও যেত 2-1টা, যেত মাফা।
শুধু বউ মাফায় করে বাপের বাড়ি শ্বশুর বাড়ি যেত, আমরা যেতাম স্কুলে। সবাই হাঁটছে, হাঁটার তালে আনন্দিত আমাদের না উঁচু না নিচু সড়ক। কি পাগলামোতে পেল দেশের এক মাতবরকে। সড়কটা খুব বেশি উঁচু হয়ে গেল, অনেক মাটি কাটা হলো, দুপাশে খাল তৈরি হলো, খেলার মাঠ খাল হয়ে গেল, সড়কটা উঁচু হলো। কিন্তু কার সাধ্য আমাদের জলের রাজত্বে জলের ওপরে মাথা তুলে দাঁড়ায়? সড়কটা উঁচু হলো, কিন্তু বর্ষায় ডুবে থাকে, জেগে ওঠে শুকনোতে। উপকারের চেয়ে বেশি করে অপকার। গরুগুলো আর সড়ক ডিঙিয়ে যেতে পারে না মাঠে বিলে, তাই গরুগুলোর ঘাস আনতে হয় বিল থেকে। যে গ্রামের গরু মাঠে যায় না সেটি কি গ্রাম? ওই সড়ক দিয়ে এখন আর হাঁটা যায় না। ওই সড়ক দিয়ে গুয়ো গুয়ো করে হেঁকে যায় নড়ো বড় ভাঙা জিপ। জিপে উঠতে হয় চাষিকে, মরিচলাকে। কেউ হাঁটতে পারবে না, সবাইকে উঠতে হবে ভাঙা জিপে। ভাঙা জিপে চড়ে বসেছে আমাদের গ্রাম, সারা দেশ, আর বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে এখানে সেখানে। রাড়িখালে মৃত্যু মানেই তো বুড়ো হয়ে মরা, শিশু বয়সে অসুখে মরা। এই তো রাড়িখালে মৃত্যুর ব্যাকরণ। রাড়িখালে কেউ মরবে জিপের চাকার নিচে, এটা ভাবতে পেরেছে কেউ? কেউ না, জগদীশ বসুও না। কিন্তু রাড়িখালে এখন গুড়ওয়ালা মারা যায় জিপ দুর্ঘটনায়, বালাসুরে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় জেলে। বিদ্যুতের তার চলে গেছে রাড়িখালে, ভাগ্যকুলে, কামার গায়ে। ওই তার থেকে আলো হয় খুব কম, ওই তার বেয়ে মাঝে মাঝে যায় মৃত্যু। ওই তো বালাসুরের জেলে মাছ নিয়ে যাচ্ছিল ভাগ্যকুলে। একটি মাছ লাফিয়ে পড়ল কুমড়ো খেতে। মাছটি খুঁজতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মরল বালাসুরের জেলে। রাড়িখালে এখন জড়িয়ে গেছে ছেঁড়া বিদ্যুতের তারে। আমাদের শহরগুলো কোনোদিন শহর হবে না, হবে বস্তি। আমাদের গ্রামগুলোর গ্রাম থাকবে না, হয়ে উঠবে বস্তি। গ্রাম কেন মরবে না? মরে গেছে অমর পদ্মা, তার লাশ আমি দেখেছি। পাগলে ছেয়ে গেছে সারা দেশ, তাদের পাগলামোতে মেতে উঠছে সবকিছু। পদ্মা থেকে অনেকগুলো খাল বেরিয়ে চলে যেত আড়িয়ল বিলে। আড়িয়ল বিল কি উর্বর হতে পারে পদ্মার ঘোলা জল না পেলে? না, কিছুতেই না। পদ্মার ঘোলা জল পলিমাটি পড়লেই তো সবুজ চারা ফলায় আড়িয়ল বিল। পাগলেরা মিলে এখন বেঁধে দিয়েছে খালগুলোর মুখ। এখন আর পদ্মা থেকে আড়িয়ল বিলে যেতে পারে না ঘোলা জল, পলিমাটি। আড়িয়ল বিলে তাই কালচে ময়লা জল। ওই জলের তলে মাটি ঝামা পাথর হয়ে ওঠে। ঘোলা জল বেয়ে আগে আসতো সারি সারি মাছ, এখন খাল বন্ধ, কিভাবে আসবে মাছ? তাই গ্রামের পুকুর শূন্য, মাছ লাফায় না, ডাব দেয় না, শোলার পোনা ছাড়ে না, পীর ধরে না বোয়াল মাছ, ঝাঁক বেঁধে আসে না রঙিন শাড়ি পরা পুঁটি মাছের উচ্ছল দল। টাকি মাছের সোনালি পোনার ভুস করে ভেসে ওঠে না। মাছরাঙা ঝাঁপিয়ে পড়ে না মধ্য পুকুরে। দ্বারকাক নেই, এই দুধ আর সবরি কলা। গ্রাম মরে যাচ্ছে, পুকুর মরে যাচ্ছে, পদ্মা মরে যাচ্ছে, ধান ক্ষেত মরে যাচ্ছে। শুধু ভাঙা জিপের শব্দ উঠছে, ছেঁড়া তার জড়িয়ে ধরছে। ভাঙা জিপে চড়ে রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে গেছে রাড়িখাল। কুমড়ো খেতে হারানো কই মাছ খুঁজতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে পড়েছে রাড়িখাল। চারদিকে শুধু পাগলের করতালি। আমি ডাক পারি, আমি কত ডাক পারি, তুমি হোমইট দেও না কেন? তোমারে ভুলুম কেমনে? তুমি ভুইলা যাইতে পারো, আমি তা পারুম না কোনো কাল। আমি আছিলাম 15 বছর 6 মাস তোমার ভিতরে,
থাকুম 1500 বছর। আমার যে মন পুরে, আমার যে মন পুরে কালা কাওয়ার লিগা, কৈথরের বাচ্চার লিগা, বাইগন গাছের লিগা, ঘাটের পানির লিগা। ওহন কে খল্লা দেয় তোমার পুকুরে? আমি তো চারা দিয়া খল্লা খাইতাম, তরতর কইরা চারা চুল্লা যাইতো পুকুরের হেই পারে। বন্যা গাছে কাউয়ার আড্ডা আছিল, আমি পারছিলাম একদিন। কাউয়াগুনি কা কা কইরা ঠুকরাইতে চাইছিল আমারে। মৎস্যরাঙ্গা ওহনো আয়া বহে তলের চালির খোড়াটায়, লাফাইয়া পইরা ধরে পুডি মাছ। আমি কত ডাক পারি, তুমি হুমুর দেও না কেন রারিখাল? আমার যে মন পুরে, আমার যে মন পুরে তোমার খোয়ার লিগা, তোমার ওষের লিগা, তোমার মেঘের লিগা, খাজুরের ঝরার লিগা, ঘাটের ছেপচেলার চান্দারার ডাউকের কথা, কুক্কার কথা আমি আইজও বলি নাই। পশ্চিম মোড়ার তেঁতুল গাছের কথা আমি আইজও ভুলি নাই। আমার নাকে হিঙ্গেলে আইলে তোমার কথা মনে হয়, বৃষ্টি হইলে তোমার কথা মনে হয়, জ্বর হইলে তোমার কথা মনে হয়। খিলে আইসকাইল কারা খেলে গোল্লা ছুট, কারা খেলে দাইরা বান্দা। পোমমোড়ার খিলে যাইয়া ধরাছি খেলতে আমার ইচ্ছে হয়, পাইনতে লাফাইয়া উল্ডুবানি খেলতে ইচ্ছা হয় ভাগ্যাকুল বাজারে যাইয়া দুধে ভিজাইয়া খাই কুকিজ, লাডি বিস্কুট। আমার কি অপাইলাইছে? কতকাল আমি আম টোকাইতে যাই না, ট্যাংরা মাছ ধরি না, সিংহের পুকার কাঁথা দিলে বিষ কাটালি দিয়ে কত পিডাইতাম, তেঁতুলের বিসি পুইডা লাগাইতাম। মাইট্টপুরা সাপের লেজ ধইরা ঘুরাই না 20 বৎসর। আমি খালি স্বপ্ন দেহি, খালি তোমারে দেহি রারিখাল। বন্যা ফুলে সাদা হয় ফাগুন আর চৈত মাস, ইজলের রাঙ্গা ফুল ভাইসা যায় মেঘের পালিতে। আমি কত ডাক পারি, তুমি কেন হুমির দেও না? তুমিও কি কান্দো দিন রাইত? পানু ময়রা গেছে বলে কান্দো তুমি, পশু ময়রা গেছে বলে কান্দো তুমি, হুমান আহে না বললে কান্দো তুমি, বাচ্চা নাঙ্গা নাই বলে কান্দো তুমি, তোমার তোমার ডাইলিয়ার দাঁড় কাউয়া আহে না বললা, দুধ দিয়া সবরিকেরা দেয় না বললে কান্দো তুমি। রারিখাল, তোমার কি অসুখ হইছে? আদুরা জিপের চাক্কার নিচে পইরা গেছো? রারিখাল, তোমার কি অসুখ হইছে? কুমড়া ভিড়ায় কই মাছ টুকাইতে যাইয়া তুমি কি পেঁচাইয়া গেছো ছিঁড়া তারে? তুমি কা বাঁচবা না তাইলে? বগা পানি আহে না বইলা, ইসা মাছ আহে না বইলা, টাকির পোনা দেহ না বইলা, খুদাই সার ঘুরে না বইলা, বোর ধান ওড়ে না বইলা, তুমি আর কত গানবা? আমি রাইতে যাইগা তোমার মুখের দিকে চাইয়া থাকি, আমি কাম করতে করতে তোমার হালট ধইরা হাডি। ঠান্ডা পানি মুখে দিলেই পুকুরের কথা মনে হয়, ছেয়ায় গেলে মনে হয় আমি খাড়াইয়া আছি ইজল গাছটার ছেয়ায়, সারা গাও ঠান্ডা হইয়া আহে। হইতে যাইয়া মনে হয় মেঘ হইতাছে, বড় বড় ফুডা পড়তাছে, টিনের চালের উপরে ঝরঝরায় মেঘ হইতাছে। খেজুরের ডাউকাগুলি বাড়ি মারে উত্তর ঘরের চালে, ঠাডা পড়ে গুরুম গুরুম। ছিঁড়া কাদারা আমি টাইন্না লইয়া শরীরে পেঁচাইলেই চক্ষু বইরা ঘুম আহে মেঘের ফুডার লাহান। মেঘ হইয়া ওটাটা কেমন কাদা কাদা হইয়া গেল, পাও দিলি চিত্রত আইয়া পড়ুম উডানের মধ্যিখানে। আমার যে মনে হয় ওরাটায় পাও দিয়া চিত্তর হইয়া পড়ি, যেমন পড়ছিলাম 100 বছর আগে। রারিখাল, আমি কত ডাক পারি, তুমি কেন হুমির দেও না? সারাদিন আমি কার গলা শুনি,
কার ডাক শুনি, কে আমার চিক্কর পাইরা ডাকে দিন রাত। খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কার বাড়ি। আমি তো তোমার ডাক দিন রাত শুনি। আয় রে খোকন বাড়ি আয়, দুধ মাখা ভাত খাওয়ায় খায়। বেশি আর দেরি হইব না, আমি বাড়িতে আহুম। শুক্র নাইলে শনিবার আহুমি বাড়িতে। তোমার দুধ মাখা ভাত ঢাইকা রাখো। দেখো কাওয়ায় যে না খায়। দুধ মাখা ভাত খাইতে আহুম, সবরি কেলা দিয়া মাইক্য। কতদিন আমি দুধ মাখা ভাত খাই না। রারিখাল রারিখাল, আমি কত ডাক পারি, তুমি কেন হুমির দেও না? মেঘইয়া ওটাটা কেমন কেদা কেদা হয়ে গেল। পাও দিলি চিত্তর তুইয়া পুরো মুডানের মধ্যিখানে। আমার যে মনে হয় ওটাটায় পাও দিয়া চিত্তর তুইয়া পড়ি, যেমন পড়ছিলাম 21 বছর আগে। রারিখাল, আমি কত ডাক পারি, তুমি কেন হুমির দেও না? সারাদিন আমি কার গলা শুনি, আমি কার ডাক শুনি, কে আমার চিক্কুর পাইরা ডাকের দিন রাত। খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কার বাড়ি। আমি তো তোমার ডাক দিন রাত শুনি। আয় রে খোকন বাড়ি আয়, দুধ মাখা ভাত কাউয়ায় খায়। বেশি আর দেরি হইব না, আমি বাড়িতে আহুম। শুক্র নাইলে শনিবার আহুমি বাড়িতে। তোমার দুধ মাখা ভাত ঢাইকা রাখো। দেখো কাউয়ায় যেন না খায়। দুধ মাখা ভাত খাইতে আহুম, সবরি কেলা দিয়া মাইখো। কতদিন আমি দুধ মাখা ভাত খাই না। রারিখাল রারিখাল, আমি আমি কত ডাক পারি, তুমি কেন হুমির দেও না? এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল হুমায়ুন আজাদের অমর কীর্তি ফুলের গন্ধে ঘুম আসে না। যারা দীর্ঘ এই সময় নিয়ে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো গল্পে, পরের কোনো উপন্যাসে। ভালো থাকবেন।